আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, রংপুর ট্যাক্স ভ্যাট অ্যান্ড এক্সেল সলিউশনের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে ভ্যাট রিটার্নের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বিভিন্ন ট্রানজ্যাকশন ব্যবহার করেছি। এই ট্রানজ্যাকশনগুলি মাধ্যমে বিভিন্ন সমস্যা এবং সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় ব্যবহার আমি দেখাবো। এর জন্য এই পার্ট 2 এর দেখার আগে আপনারা চেষ্টা করবেন যাতে পার্ট 1টি দেখে নেন, তাতে আপনাদের বুঝতে সহজ হবে। এই যে এখানে ভ্যাট রিটার্ন মূসক 9.1 ফিল আপ ইন এক্সেল উইথ সাম স্পেশাল ট্রানজ্যাকশন, এটি প্রথম পর্ব। এখন আমরা দ্বিতীয় পর্বের বিস্তারিত আলোচনায় যাচ্ছি। প্রথম ট্রানজ্যাকশনে বলা হচ্ছে সানমুন লিমিটেড কোম্পানিটি মে 20 সালের মে মাসে বিল অফ এন্ট্রির মাধ্যমে 60 লক্ষ টাকার উপকরণ আমদানি করেছেন, যাহার মধ্যে 1/3 অর্থাৎ 60 লক্ষ টাকার 3 ভাগের 1 ভাগ 20 লক্ষ টাকার উপকরণ অব্যাহতিপ্রাপ্ত এবং রপ্তানি পণ্য উৎপাদনের জন্য ব্যবহার হয়েছে এবং শুল্ক স্টেশনে মূসক কর্তন করা হয়েছে 60 লক্ষ টাকার উপরে 15% 9 লক্ষ টাকা এবং অ্যাডভান্স ট্যাক্স এটি 4% হিসেবে কর্তন করা হয়েছে 4/6/24 2,40,000 টাকা। এই ট্রানজ্যাকশনটি রিটার্ন ফর্মের কোন কোন নোটে আমরা দেখাবো। এটি হচ্ছে প্রথমেই হচ্ছে নোট 15 বা নোট 15। নোট 15তে ভ্যাটের পরিমাণ হবে 60 লক্ষ টাকার থেকে 20 লক্ষ টাকা বাদ দেওয়ার পরে এই 60 লক্ষ টাকা টোটাল, এর থেকে 1/3 যেহেতু অব্যাহতিপ্রাপ্ত এবং রপ্তানির জন্য পণ্য উৎপাদন ব্যবহারের জন্য ব্যবহার হয়েছে, এই জন্য এই 60 লক্ষ টাকার থেকে 20 লক্ষ টাকা বাদ দিলে 40 লক্ষ। এই 40 লক্ষ টাকার উপরে 15% 4×15 = 60, এখানে 6 লক্ষ টাকা এখানে ভ্যাট হিসেবে দেখাইতে হবে, যার ভ্যালু হবে 40 লাখ টাকা। আর এখানে যে 20 লক্ষ টাকা আমরা বাদ দিলাম, এটাকে আমাদের নোট 22-এ দেখাতে হবে 20 লক্ষ টাকা। এবং আমরা যেহেতু শুল্ক স্টেশনে এটি হিসেবে 2,40,000 টাকা দিচ্ছি, এটা আমরা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে যা এটা ফেরত নেব নোট 30-এর মাধ্যমে ভ্যাট এটি হিসেবে 2,40,000 টাকা। আমরা এখন রিটার্ন ফর্ম এক্সেলে আমরা দেখি। এটি একটি এক্সেলের রিটার্ন ফর্ম, ভ্যাট রিটার্ন ফর্ম মূসক 9.1। এখানে আমরা লেট রিটার্ন সাবমিশন করতেছি এবং এখানে আমরা মে মাসে রিটার্ন সাবমিট করতেছি। এখন অগাস্ট মাসে আমরা রিটার্নটা সাবমিট করব 7/8/2020। এখন আমাদের নোট 15-এ এখানে হবে 40 লক্ষ ভ্যালু এবং ভ্যাটের পরিমাণ হচ্ছে 6 লক্ষ। আর নোট 22-এ 20 লক্ষ, যেটি অব্যাহতিপ্রাপ্ত এবং রপ্তানির জন্য যে উপকরণটি ব্যবহার হবে, এখানে হচ্ছে 20 লক্ষ। এখানে আর ভ্যাটটা রিবেট নেওয়া যাবে না, এখানে ইনপুট ট্যাক্স ক্রেডিট করা যাবে না। এখন আরেকটি হচ্ছে নোট 30-এ অ্যাডভান্স ট্যাক্স পেইড অ্যাট ইম্পোর্ট স্টেজ, এখানে আমার হবে 2,40,000। এখন আমরা নেক্সট ট্রানজ্যাকশনে যাচ্ছি। 2 নম্বর ট্রানজ্যাকশনে বলতেছে যে সানমুন লিমিটেড কোম্পানিটি মে 20 যে উপকরণগুলি আমদানি, মানে 60 লক্ষ টাকার মধ্যে 20 লক্ষ টাকা অর্থাৎ এই অব্যাহতিপ্রাপ্ত এবং রপ্তানির জন্য যে উপকরণগুলি কেনা হয়েছিল, ওই উপকরণগুলি বাদ দিয়ে যে 40 লক্ষ টাকার উপকরণ ক্রয় করেছিলেন, তাহা শুল্ক স্টেশন থেকে ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছানোর জন্য
পরিবহন খরচ হয়েছে 1,10,000 টাকা। যেহেতু এই পরিবহন সেবাটি বিডিএস এ 43টি সেবার মধ্যে একটি সেবা, এখানে 43টি সেবা, এখানে বিডিএস এ 43টি সেবা রয়েছে। এই 43টি সেবার মধ্যে পরিবহন ঠিকাদার অন্যান্য পরিবহনের ক্ষেত্রে 10% উৎসে কর্তন করতে হবে। বিডিএস এর হার হচ্ছে 10%। এখানে আমরা নোট 16তে ভ্যাটের পরিমাণ হবে 1,10,000, একে 10 দিয়ে গুণ করে 110 দিয়ে ভাগ করলে আমরা ভ্যাটের পরিমাণ পাবো 10,000 টাকা। এটি নোট 16তে যাবে এবং এর ভ্যালু হবে 1,10,000 টাকা। যেহেতু 43টি সেবার মধ্যে একটি সেবা পরিবহন সেবা, এজন্য বিডিএস করতে হবে, উৎসে কর্তন করতে হবে। এজন্য 24 নম্বর নোটের মাধ্যমে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ভ্যাটের পরিমাণ 10,000 টাকা। এবং যেহেতু পরিবহন এটি হচ্ছে 80% পর্যন্ত রিবেট নেওয়া যাবে, এর উপরে যেটুকু থাকবে 20%, এটি হচ্ছে রিবেট নেওয়া যাবে না। যেহেতু আমরা এখানে 10,000 পুরোটাই রিবেট নিয়ে নিছি, ইনপুট ট্যাক্স রিবেট নিয়ে নিছি, এই জন্য 27 নম্বর নোটের মাধ্যমে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখানে হচ্ছে 10,000, 100% থেকে 80% বাদ দিলে 2,000 টাকা আবার ফেরত দিতে হবে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। এটি হচ্ছে ফাইন্যান্স অ্যাক্ট 2020-এর 61 নম্বরে। এখানে আইনের ধারা 46-এর উপধারা 2-এর দফা গ-তে পরিবর্তন করা হয়েছে এবং প্রতিস্থাপিত হয়েছে যে উক্ত অর্জন পরিবহন সেবা সংক্রান্ত ব্যয়ের 80% এটা হচ্ছে রিবেট নেওয়া যাবে, এর অতিরিক্ত হইলে রিবেট নেওয়া যাবে না, অর্থাৎ 20% রিবেট নেওয়া যাবে না। সেজন্য আমরা 27 নম্বর নোটের মাধ্যমে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে 2,000 টাকা ব্যাক সরকারি কোষাগারে দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে 100% নেওয়া হয়েছে। আর এক্ষেত্রে ভিডিএস করার কারণে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে 24 নম্বর নোটে 10,000 টাকা দেখাচ্ছি। আর 16 নম্বর নোটে আমরা ভ্যালু দেখাবো 1,10,000 এবং ভ্যাটের পরিমাণ হচ্ছে 10,000। 16 নম্বর নোট হচ্ছে গুডস অর সার্ভিসেস আদার দেন স্ট্যান্ডার্ড রেট। যেহেতু এটি 10% ট্র্যাঙ্কেটেড রেট, এজন্য এইখানে আসবে 1,10,000, ভ্যাটের পরিমাণ হচ্ছে 10,000। নোট 24-এ যেহেতু বিডিএস করা হয়েছে, সাপ্লাই যে রিসিভ করেছে অর্থাৎ সরবরাহ গ্রহীতা কর্তৃক বিডিএস করা হয়েছে, এই জন্য ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট 10,000 টাকা হবে এখানে। আর 27 নম্বরে 2,000 টাকা ভ্যাটের পরিমাণ আসবে, যেটি অতিরিক্ত রিবেট নেওয়া হয়েছিল। এখানে হচ্ছে এডিশনাল রিবেট টেকেন অন ট্রান্সপোর্ট 2,000 টাকা। এখানে 20% আমরা দিয়ে দিতে পারি, 20%। ওকে, 3 নম্বর ট্রানজ্যাকশনে যাচ্ছি। সানমুন লিমিটেড কোম্পানি মে 20 মাসে আদর্শ হারে 57,50,000 টাকার পণ্য স্কাইলার্ক লিমিটেড কোম্পানির কাছে 2% ডিসকাউন্টে সরবরাহ করেছেন এবং চেকের মাধ্যমে পেমেন্ট পেয়েছেন। এটি 4 নম্বর নোটে যাবে এবং 57 লক্ষ টাকার উপরে 2% আসবে 1,15,000 টাকা। এই 57,50,000 থেকে 1,15,000 টাকা বাদ দিলে 56,35,000 থাকে। এই 56,35,000-কে 15 দিয়ে গুণ করে 115 দিয়ে ভাগ করলে ভ্যাটের পরিমাণ আসবে 7,35,000 টাকা। যদি এটা 57 লক্ষ টাকায় পুরোটাই থাকতো, এখানে আসতো 7,50,000 টাকা ভ্যাটের পরিমাণ। তাহলে 4 নম্বর নোটে যাচ্ছে, এটা সেলস যেহেতু আমাদের আউটপুট ট্যাক্স 4 নম্বর নোটে আদর্শ হারে 7,35,000 টাকা ভ্যাটের পরিমাণ
আর 56,35,000 টাকা হচ্ছে ভ্যালু। স্ট্যান্ডার্ড রেট গুডস আর সার্ভিসেস 56,35,000। ভ্যাটের পরিমাণ হচ্ছে 7,35,000। আমরা পরবর্তী ট্রানজ্যাকশনে যাচ্ছি। 4 নম্বর ট্রানজ্যাকশনে বলা হচ্ছে স্কাইলার্ক লিমিটেড, যার কাছে আমরা পূর্বে বিক্রি করলাম, লিমিটেড কোম্পানি বর্তমানে বাজার চাহিদা না থাকায় 2,50,000 টাকার পণ্য ফেরত প্রদান করেছেন ক্রেডিট নোট ইস্যুর মাধ্যমে। এটি হচ্ছে সেলস রিটার্ন ইস্যুর মাধ্যমে, যার মধ্য থেকে 20,000 টাকা কর্তনপূর্বক অবশিষ্ট 2,30,000 টাকা ফেরত প্রদান করা হয়েছে। যেহেতু আমরা যখন সেলস করছিলাম তখন আউটপুট ট্যাক্সের মাধ্যমে সরকারকে আমরা ভ্যাট দিয়েছি, এখন আমরা যেহেতু সেলস হয়নি, রিটার্ন হয়েছে, এজন্য এই 2,50,000 থেকে 20,000 টাকা বাদ দিয়ে 2,30,000 টাকার উপরে ভ্যাট ক্যালকুলেশন করে এটা ডিক্রিজিং অ্যাডজাস্টের মাধ্যমে এই টাকা আমরা ফেরত নেব। তো 2 লক্ষ এইখানে ভ্যাটের পরিমাণ হবে নোট 31-এ, যেহেতু ক্রেডিট নোট ইস্যুর মাধ্যমে 2,50,000 থেকে 20,000 টাকা বাদ দিলে 2,30,000 থাকে। এই 2,30,000-কে 15 দিয়ে গুণ করলে আর 115 দিয়ে ভাগ করলে ভ্যাটের পরিমাণ 30,000 টাকা আসবে। তো আমরা 31 নম্বর নোটে 30,000 টাকা দেখাবো। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ইস্যুয়েন্স অফ ক্রেডিট নোট, এইখানে দেখাবো হচ্ছে 30,000 টাকা। এর পরবর্তী ট্রানজ্যাকশন হচ্ছে সানমুন লিমিটেড কোম্পানিটি মে 20 মাসে মূসক অব্যাহতিপ্রাপ্ত এক্সেম্পটেড পণ্য 10 লক্ষ টাকার পণ্য মুন ট্রেডার্সের কাছে লোকাল সেলস কাছে সরবরাহ প্রদান করেছেন এবং চেকের মাধ্যমে পেমেন্ট পেয়েছেন। এইখানে নোট 3-তে যাবে, এক্সেম্পটেড সেলস হিসেবে ভ্যালু হচ্ছে 10 লক্ষ টাকা। নোট 3 এক্সেম্পটেড গুডস অর সার্ভিসেস, শুধুমাত্র এখানে ভ্যালুটা আসবে, এইখানে কোনো ভ্যাট অথবা সাপ্লিমেন্টারি ডিউটি আসবে না, এখানে জাস্ট 10 লক্ষ টাকা। এর পরবর্তী ট্রানজ্যাকশন হচ্ছে সানমুন লিমিটেড কোম্পানিটি মে 20 মাসে বিদেশের বাংলাদেশের বাহিরে একটি কোম্পানির নিকট 15 লক্ষ টাকার পণ্য সরবরাহ করেছেন এবং এলসির মাধ্যমে ব্যাংক চ্যানেলের মাধ্যমে পেমেন্ট পেয়েছেন। যেহেতু এটি দেশের বাহিরে বিক্রয় করা হয়েছে, ডাইরেক্ট এক্সপোর্ট করা হয়েছে, এটা 1 নম্বর নোটে যাবে 15 লক্ষ টাকা। নোট 1 15 লক্ষ টাকা। নোট 1 ডাইরেক্ট এক্সপোর্ট জিরো রেটেড গুডস অর সার্ভিসেস, এখানে হচ্ছে 15 লক্ষ টাকা সরাসরি চলে যাবে, এখানে কোনো ভ্যাটের পরিমাণ থাকবে না যেহেতু জিরো রেটেড। 15 লক্ষ টাকা। এর পরবর্তী ট্রানজ্যাকশন হচ্ছে সানমুন লিমিটেড কোম্পানিটি মে 20 মাসে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানির নিকট 5 লক্ষ টাকার পণ্য সরবরাহ করেছেন এবং চেকের মাধ্যমে পেমেন্ট পেয়েছেন। এটি হচ্ছে ডিমড এক্সপোর্ট অথবা প্রচ্ছন্ন রপ্তানিকারক, যেহেতু অ্যাসেসরিজ টাইপের অথবা এখানে প্যাকিং ম্যাটেরিয়াল টাইপের বা প্যাকিংয়ের কার্টুন এই টাইপের সরবরাহ করলে যার কাছে সরবরাহ করবে সেটি হচ্ছে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড হতে হবে। যা ডাইরেক্ট এক্সপোর্ট করে তাদের কাছে সরবরাহ করলে এটি হচ্ছে প্রচ্ছন্ন রপ্তানি হবে। আর এক্ষেত্রে নোট 2-এ ভ্যালু হবে 5 লক্ষ টাকা। ভ্যাট রিটার্ন ফর্মের 2 নম্বর নোটে 5 লক্ষ টাকা, এটি হচ্ছে 5 লক্ষ। এটা হচ্ছে ডিমড এক্সপোর্ট জিরো রেটেড গুডস অর সার্ভিসেস। আমরা পরবর্তী ট্রানজ্যাকশন দেখি। সানমুন লিমিটেড কোম্পানিটি উৎসে কর কর্তনকারী সর্তার নিকট 1,10,000 মূসকের হার, এখানে 10% অন্তর্ভুক্ত আছে, টাকার পণ্য বাকিতে সরবরাহ করেছেন
যাহার পেমেন্ট প্রদান করা হবে 9 মাস পর, সেজন্য উৎসে কর কর্তনকারীর নিকট থেকে মূসক ফর্ম 6.6 সংগ্রহ করা সম্ভব হয়নি। ট্রাঙ্কেটেড রেট, এটা যার কাছে সরবরাহ করা হয়েছে উনি এটাকে ভিডিএস করবেন, উৎসে কর কর্তন করবেন। যদি ওনার কাছ থেকে সংগ্রহ করা না হয় 6 মাস অথবা 6 মাসের মধ্যে না করা হয়, সেক্ষেত্রে আর আমরা এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সমন্বয় করতে পারবো না। ভিডিএস সংক্রান্ত যে এসআরও আছে, মূসক এসআরও নম্বর 110, এখানে সরবরাহকারীর করণীয়, এখানে 4 নম্বর নোটে যা দেওয়া আছে, যে কর মেয়াদে কোনো সরবরাহর উপর প্রদেয় কর পরিশোধ করা হয়, সেই কর মেয়াদে বা সেই কর মেয়াদের পরবর্তী 6 মাসের মধ্যে সমন্বয় করিতে হইবে এবং উক্ত সময়ের পর সমন্বয় দাবি তামাদি হইবে। আমরা যে কর মেয়াদে আমরা প্রদেয় কর পরিশোধ করতেছি, সেই কর মেয়াদ এবং তার পরবর্তী 6 মাসের মধ্যে, মানে 6টা কর মেয়াদের মধ্যে সমন্বয় করতে হবে। আদারওয়াইজ আর সমন্বয় পাওয়া যাবে না, সমন্বয় তামাদি হয়ে যাবে। এই জন্য যেহেতু এই পেমেন্টটি উৎসে কর কর্তনকারীর নিকট থেকে 6.6 ফর্ম সংগ্রহ করা সম্ভব হচ্ছে না, এই জন্য আর এটা আমরা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না। এই জন্য শুধুমাত্র নোট 7-এর সাথে ভ্যাটের পরিমাণ হবে 10,000 টাকা, ভ্যালু হবে 1,10,000 টাকা। নোট 7-এ গুডস অর সার্ভিসেস আদার দ্যান স্ট্যান্ডার্ড রেট 1,10,000, ভ্যাটের পরিমাণ 10,000। নেক্সট ট্রানজ্যাকশন দেখি। 8-এর বি, যেহেতু এটা আগেরটিও ট্রাঙ্কেটেড রেট ছিল, এটাও ট্রাঙ্কেটেড রেট, আগেটিতে সমন্বয় করা সম্ভব হয়নি, এটাতে আমরা সমন্বয় করব। এই জন্য সানমুন লিমিটেড কোম্পানিটি মে 20 মাসে উৎসে কর কর্তনকারী সর্তার নিকট মূসকের হার 10% হারে অন্তর্ভুক্ত আছে, ইনক্লুসিভ আছে, 4,40,000 টাকার পণ্য সরবরাহ করেছেন এবং উৎস কর কর্তনকারীর নিকট থেকে মূসক ফর্ম 6.6 সংগ্রহ করেছেন। এই জন্য আমরা এই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট 29 নম্বর নোটের মাধ্যমে 40,000 টাকা, যেটা আমাদের 4,40,000-কে 10 দিয়ে গুণ করলে 110 দিয়ে ভাগ করলে ভ্যাটের পরিমাণ পাবো। এই ভ্যাটটি 29 নম্বর নোটের মাধ্যমে, যেহেতু মূসক ফর্ম 6.6 সংগ্রহ করতেছি, এই জন্য আমরা 40,000 টাকা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করে সমন্বয় করব। আমাদের 7 নম্বর নোটে 4,40,000 টাকা ভ্যালু, 40,000 টাকা হচ্ছে এখানে ভ্যাটের পরিমাণ, আর নোট 29-এ হচ্ছে ভ্যাটের পরিমাণ 40,000 টাকা। এখানে আমরা যেহেতু ট্রাঙ্কেটেড রেট, গুডস অর সার্ভিসেস আদার দ্যান স্ট্যান্ডার্ড রেট, এই জন্য আমরা এই 7 নম্বর কলামে নিচ্ছি 4,40,000 টাকা। এখানে আমি প্লাস প্লাস দিয়ে নিয়ে আসতেছি, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা অনলাইনে কিংবা অ্যাকচুয়ালি যখন আমরা কাজ করব, তখন সাব ফর্ম ফিল আপ করব আর অটোমেটিক এখানে এই ফিগারটি চলে আসবে। এখানে আর প্লাস ফিগার দিয়ে করার কোনো প্রয়োজন হবে না। এখানে হচ্ছে 4,40,000, ভ্যাটের পরিমাণ হচ্ছে 40,000। আর 29 নম্বর নোটে ডিউ টু ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স ফ্রম দ্য সাপ্লায়ার্স ডেলিভার্ড, এখানে হচ্ছে 40,000 টাকা আসবে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে। এখন আমরা পরবর্তী ট্রানজ্যাকশনে যাচ্ছি। এখানে একটি কমপ্লেক্স বিষয় এবং এটা অনেক ডিসকাশনের ব্যাপার। এখানে বলা হচ্ছে সানমুন লিমিটেড কোম্পানিটি মে 20 মাসে উৎসে কর কর্তনকারীর সর্তার নিকট মূসকের হার আদর্শ হার ব্যতীত হ্রাসকৃত হারে প্রথমটিতে 8-এর এতে 1,10,000 এবং 8-এর বিতে 4,40,000 টাকা, এই মিলে মোট 5,50,000 টাকার পণ্য সরবরাহ করেছেন। কিন্তু আমরা যখন
আমদানি করেছিলাম তখন আমরা ৬০ লক্ষ টাকার আমদানি করেছিলাম, যার 1/3 হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত এবং রপ্তানির পণ্য উৎপাদনে ব্যবহার হচ্ছিল। আর 40 লক্ষ টাকা আমরা ধরে নিয়েছিলাম যে আদর্শ হারের পণ্য উৎপাদনে ব্যবহার হবে, কিন্তু আমরা এখানে ৫,৫০,০০০ টাকা এই 40 লক্ষ টাকার উপকরণ ব্যবহার করেই এই ট্রাঙ্কেটেড রেটের পণ্য উৎপাদন করেছি এবং এটা সেলসও করেছি। এজন্য এখানে আনুপাতিক হারে রিবেট ক্যালকুলেশন করতে হবে, এটি এখানে দেখাবো। এই 40 লক্ষ টাকার মধ্যে টোটাল আমরা ধরে নিচ্ছি আদর্শ হারে ৫৭,৫০,০০০ টাকার সেলস করা হয়েছে এবং হ্রাসকৃত হারে ট্রাঙ্কেটেড রেটে বিক্রি করা হয়েছে ৫,৫০,০০০ টাকা। এখন টোটালি হচ্ছে ৬৩ লক্ষ টাকা। ৬৩ লক্ষ টাকা সেলস করা হয়েছে, উপকরণ যেখানে ব্যবহার হয়েছে 40 লক্ষ টাকার। তাহলে আমাদের 15 নম্বর নোটে আমরা দেখিয়েছিলাম যে এখানে 40 লক্ষ টাকা, 15 নম্বর নোটে আমরা 40 লক্ষ টাকা ভ্যালু হিসেবে দেখাইছি এবং ভ্যাটের পরিমাণ দেখাইছি হচ্ছে 6 লক্ষ টাকা। সেজন্য এখানে শুধুমাত্র আমি ভ্যালুটাকে অ্যামেন্ডমেন্ট করতেছি। ভ্যালুটা হবে 40 লক্ষ টাকার মধ্যে আদর্শ হারে কতটুকু ব্যবহার হয়েছে, 40 লক্ষকে 57,50,০০০ দিয়ে গুণ করে টোটাল ৬৩ লক্ষ টাকা দিয়ে ভাগ করলে আমরা যে ফিগারটি পাবো, এটি হচ্ছে উপকরণ আদর্শ হারের পণ্য উৎপাদন করতে ব্যবহার হয়েছে। এখানে হচ্ছে 40 লক্ষ টাকার মধ্যে ৩৬,৫০,৭৯৪ টাকার উপকরণ ব্যবহার হয়েছে আদর্শ হারের পণ্য উৎপাদনের ক্ষেত্রে। আর এখানে আমি 15 নম্বর নোটেই আমি ভ্যাটের পরিমাণটি কমাইতে পারতাম, কিন্তু এখানে না কমিয়ে আমি এই 27 নম্বর নোটের মাধ্যমে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করেছি, যেখানে ক্যালকুলেশন করেছি যে 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকাকে টোটাল 6 লক্ষ টাকা, এই 40 লক্ষ টাকার উপরে ভ্যাট ছিল 6 লক্ষ টাকা, এই 6 লক্ষ টাকাকে 57,50,০০০ দিয়ে গুণ করে ৬৩ লক্ষ দিয়ে ভাগ করে আমি ভ্যাটের পরিমাণ পেয়েছি হচ্ছে ৫,৪৭,৬১৯ টাকা। এটি হচ্ছে আদর্শ হারের পণ্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। আর আর বাকিটা হচ্ছে ৫,৫০,০০০ ট্রাঙ্কেটেড রেটের পণ্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। অতএব আমরা 6 লক্ষ থেকে ৫,৪৭,৬১৯ টাকা বাদ দিলে ৫২,৩৮১ টাকা আমরা এখানে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করব, যেহেতু আমরা এখানে 15 নম্বর নোটে 6 লক্ষ টাকা দেখিয়েছিলাম, যেটি আমরা বেশি রিবেট নিয়েছিলাম, সেটি আমরা এখানে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সরকারি কোষাগারে ফেরত দিচ্ছি। আরেকটি ঘটনা হচ্ছে, যেহেতু আমরা এই 40 লক্ষ টাকার মধ্যে আদর্শ হার ব্যতীত ট্রাঙ্কেটেড হারের পণ্য ব্যবহার করেছি, এই ভ্যালুটা 22 নম্বর নোটে দেখাইতে হবে। 40 লক্ষ থেকে ৩৬,৫০,৭৯৪ বাদ দিলে ৩,৪৯,২০৬ টাকা আমার 22 নম্বর নোটে দেখাতে হবে। 15 নম্বর নোটে আমরা ভ্যালুটাকে একটু পরিবর্তন করি। এখানে অ্যামেন্ডমেন্ট হিসেবে আসবে ৩৬,৫০,৭৯৪। আর ভ্যাটটাকে আমি এখানে পরিবর্তন করতেছি না, যেহেতু আমরা 27 নম্বর নোটের মাধ্যমে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করব। আর এর 40 লক্ষ টাকা থেকে ৩৬,৫০,৭৯৪ টাকা বাদ দিয়ে অবশিষ্ট টাকাটি আমরা 22 নম্বর নোটে দিয়ে দিচ্ছি। এখানে আমরা প্লাস প্লাস হিসেবে দিচ্ছি, কিন্তু এটা সাব ফর্মের মাধ্যমে এটা পূরণ করতে হবে। এখানে আসবে 22 নম্বর নোটে ৩,৪৯,২০৬। ওকে, এখন আমাদের 27 নম্বর নোটে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখানে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে ৫২,৩৮১। ওকে, আমরা এখানে লিখলাম রং রিবেট টেকেন অন ট্রাঙ্কেটেড রেটেড গুডস প্রোভাইডেড। আমরা এখন পরবর্তী ট্রানজ্যাকশনে যাচ্ছি।
এখানে বলা হচ্ছে পুরাতন আইন অনুযায়ী চলতি হিসাবের মানে 30শে জুন 2019 তারিখে মূসক 18 এর সমাপনী জের ছিল 3,20,000 টাকা। তার বিপরীতে কমিশনার মূসক 18.6 ফর্মে প্রত্যয়নপত্র ইস্যু করেছেন। এখানে নোট 54তে আমরা 3,20,000 টাকা দিয়ে দেব। এখানে নোট 54তে বলা হচ্ছে রিমেনিং ব্যালেন্স ভ্যাট ফ্রম মূসক 18.6 রুল হচ্ছে 118, এখানে 3,20,000 টাকা চলে আসবে। আমরা পরবর্তী ট্রানজ্যাকশনে যাচ্ছি। সানমুন লিমিটেড কোম্পানির সমাপনী জের বিগত কর মেয়াদে 1,80,000 টাকা ছিল। আমরা নোট 52তে 1,80,000 টাকা দিয়ে দেব। নোট 52 হচ্ছে ক্লোজিং ব্যালেন্স অফ লাস্ট ট্যাক্স পিরিয়ড ভ্যাটের জন্য 1,80,000। এর পরবর্তী ট্রানজ্যাকশন আমরা যাচ্ছি। সানমুন লিমিটেড কোম্পানির বিগত কর মেয়াদে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট উপকরণ উৎপাদ সহ ঘোষিত হয়নি বিধায় জরিমানা করা হয়েছে। এখানে 40 নম্বর নোটে 10,000 টাকা পেনাল্টি হিসাবে যাবে। আদার ফাইন, পেনাল্টি অথবা ইন্টারেস্ট, এখানে আমার 10,000 টাকা চলে আসলো। ওকে, আমরা পরবর্তী ট্রানজ্যাকশনে যাচ্ছি। সানমুন লিমিটেড কোম্পানির বিগত 2 কর মেয়াদে ভ্যাট রিটার্ন মূসক 9.1 অনলাইনে জমা প্রদান করেনি বিধায় জরিমানা করা হয়েছে 2 কর মেয়াদের জন্য 10,000 করে 20,000। এখানে 2 কর মেয়াদ বলতে মে মাসের ভ্যাট রিটার্ন এবং জুন মাসের, এবং জুলাই মাসে যেহেতু আমরা অগাস্ট মাসে দিচ্ছি এই জন্য 2 কর মেয়াদের জন্য 20,000 টাকা পেনাল্টি। এখানে 43 নম্বর নোটে 20,000 টাকা চলে যাবে। 43 নম্বরের নোটে বলা হচ্ছে ফাইন অথবা পেনাল্টি ফর নন সাবমিশন অফ রিটার্ন, এখানে আমার 20,000 টাকা চলে আসলো। এর পরবর্তী ট্রানজ্যাকশনে চলে যাচ্ছি। সানমুন লিমিটেড কোম্পানির বিগত কর মেয়াদে সুদ আরোপিত হয়েছে 12,000 টাকা। নোট 41-এ চলে যাবে 12,000 টাকা। নোট 41-এ ইন্টারেস্ট অন ওভারডিউ ভ্যাট বেসড অন নোট 35 এর এগেনস্টে এই ইন্টারেস্টটা হবে নোট 41-এ, এখানে হচ্ছে 12,000। এরপরে নেক্সট ট্রানজ্যাকশন হচ্ছে সানমুন লিমিটেড কোম্পানির ফেরত দাবির পরিমাণ 50,000 টাকা। এটা নোট 67-তে যাবে। 67 বল, এখানে 50,000 টাকা যাবে। রিকোয়েস্ট, এখানে যদি রিফান্ড আই এম ইন্টারেস্ট টু গেট রিফান্ড অফ মাই ক্লোজিং ব্যালেন্স, এখানে ইয়েস করে দিতে হবে। ইয়েস 50,000 টাকা। রিকোয়েস্ট অ্যামাউন্ট ফর রিফান্ড ভ্যাটের জন্য এটা হচ্ছে এখানে 50,000। আমরা পরবর্তী ট্রানজ্যাকশনে যাচ্ছি। সানমুন লিমিটেড কোম্পানির মূসক রিটার্ন ফর্ম 9.1 অগাস্ট 20, 15 তারিখের পূর্বে মূসক রিটার্ন ফর্ম 9.1 অনলাইনে সাবমিশনের পূর্বে ট্রেজারি চালানের মাধ্যমে নির্দিষ্ট কোডে 12,50,000 টাকা জমা প্রদান করেছেন। এখানে 58 নম্বর নোটে 12,50,000 টাকা চলে যাবে। 58 নম্বর নোটে ভ্যাট ডিপোজিট ফর কারেন্ট ট্যাক্স পিরিয়ড 12,50,000। ওকে, এই ট্রানজ্যাকশনটি সর্বশেষ ট্রানজ্যাকশন। এটি হচ্ছে 15 নম্বর ট্রানজ্যাকশন। প্রথম পর্বে আমরা 15টি ট্রানজ্যাকশন নিয়ে ভিডিও তৈরি করেছিলাম। এই ভিডিওটি দেখার আগে প্রথম পর্বের ভিডিওটি দেখা অত্যন্ত আবশ্যকতা রয়েছে। আমি এই দ্বিতীয় পর্বের ভিডিওটির ডিসক্রিপশনে প্রথম পর্বের ভিডিওটির
লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। এখানে 34 নম্বরে বলা হচ্ছে নিট ভ্যাট ফর ট্যাক্স পিরিয়ড, সেকশন 45 অনুযায়ী, ধারা 45 অনুযায়ী 9 এর সি মাইনাস 23 এর বি প্লাস 28 মাইনাস 33। 9 এর সি বলতে এই 9 এর সি আউটপুট ট্যাক্সের 9 এর সি ভ্যাটের পরিমাণ, আউটপুট ট্যাক্স। ইনপুট ট্যাক্স হচ্ছে 23 এর বি মাইনাস করে দিতে হবে, এর সঙ্গে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যোগ করে দিতে হবে 28 নম্বর, এর থেকে বিয়োগ করে দিতে হবে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট 3,10,000 টাকা। এই মিলে হচ্ছে 34 নম্বর নোট। এখন এটা নেগেটিভ চলে আসছে। এরপরে হচ্ছে 35 নম্বর নোটে বলা হচ্ছে নিট পেবল ভ্যাট ফর দ্য ট্যাক্স পিরিয়ড আফটার অ্যাডজাস্টমেন্ট উইথ ক্লোজিং ব্যালেন্স অ্যান্ড ব্যালেন্স অফ ফর্ম 18.6। মানে 34 থেকে আমাকে বাদ দিতে হবে 52 এবং 56। 52তে কি আছে? 52তে আছে ক্লোজিং ব্যালেন্স অফ লাস্ট ট্যাক্স পিরিয়ড 1,80,000 টাকা। আর 56তে হচ্ছে, এখন 56তে কি বলতেছে? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর নোট 54। নোট 54 জন্য অ্যাডজাস্টমেন্ট হবে আপ টু 10% অফ নোট 34। নোট 34-এ কি আছে? নোট 34-এ যদি পজিটিভ ফিগার থাকে সেক্ষেত্রে এর 10% এইখানে 56তে চলে আসবে। এই 10%, 34-এ 10% এবং ক্লোজিং ব্যালেন্স অফ লাস্ট ট্যাক্স পিরিয়ড, এই দুটি বিয়োগ হয়ে যাবে 34 থেকে। এখানে 35 নম্বরের কাজ হলো এইটাই। এরপরে নিট পেবল ভ্যাট ফর ট্রেজারি ডিপোজিট, এখানে 35 যোগ 41, 35 যোগ 41 যোগ 43 যোগ 44, 43 যোগ 44, এটি যোগ করে আমার নিট পেবল ভ্যাট ফর ট্রেজারি ডিপোজিট এইটা। এরপরে আমার এই ট্রেজারি ভ্যাট ডিপোজিট ফর কারেন্ট ট্যাক্স পিরিয়ড আমি কত টাকা ডিপোজিট করতেছি সেইটা এইভাবে ক্যালকুলেশনটি করতে হবে। আর এখানে রিফান্ড যদি আমি চাই সেক্ষেত্রে ইয়েস করে দিতে হবে। আর 12 নম্বর ডিক্লারেশন, এটি যখন আমরা অনলাইন ভ্যাট রিটার্ন সাবমিশন করব এটা অটোমেটিক চলে আসবে। শুধুমাত্র এখানে একটি টিক চিহ্ন দিয়ে আমি এখানে ডিক্লেয়ার করতেছি যে এই আমি যে ফর্মটি তৈরি করেছি এটা কমপ্লিট করা হয়েছে, ট্রু সত্য আছে এবং অ্যাকুরেট আছে, এটা আমি এই মর্মে প্রত্যয়ন করতেছি। এইভাবে আমরা ভ্যাট রিটার্ন তৈরি করতে পারি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য।